Hello, assalamu alaikum, and welcome again. আরেকটা ডিজাস্টার ম্যাচ বাংলাদেশের জন্য। আসলে এই ম্যাচটা রিভিউ করার প্রয়োজন ছিল না। ইটস লাইক দ্য সেম ম্যাচ উইথ ইন্ডিয়া। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যেরকম খেলছে এক্সাক্ট সেম ম্যাচই হয়েছে নিউজিল্যান্ডের সাথে। ফ্রম দ্য বিগিনিং বোঝা যাচ্ছিল যে বাংলাদেশ 250 260-র উপরে করতে পারবে না। সো ভেরি ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স, বাট এই টিমের কাছ থেকে আসলে এটাই এর চেয়ে বেশি এক্সপেক্ট করা যায় না, বিকজ আপনার টিমে কোনো পাওয়ার হিটার নাই। আপনি প্রথম থেকেই মানে পাকিস্তান আর বাংলাদেশ অলমোস্ট সিমিলার কাইন্ড অফ ক্রিকেট খেলতেছে এই পুরো টুর্নামেন্টে। ওপেনিং নিয়ে স্ট্রাগল করতেছে। নাজমুল হোসেন শান্ত এই ম্যাচে ওপেনিং করছে ইনস্টেড অফ সৌম্য। ফাইনালি সৌম্যকে তারা বাদ দিয়েছে। সৌম্যকে যে কেন আনছে এটাও একটা অনেক বড় কোয়েশ্চেনেবল ডিসিশন। এনিওয়ে, এই ম্যাচে মাহমুদুল্লাহ ইন করছে, সৌম্যকে বাদ দিয়ে তারা নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন আমাদের ওপেনিং করছে, দায়িত্ব নিয়ে খেলতেছে আর কি, যে ক্যাপ্টেন একটা ক্যাপ্টেন্সি নক খেলবে। আমি ভেরি সারপ্রাইজড যে এই ম্যাচের পরে নাজমুল হোসেন শান্ত তার ফেসবুক পেজে পোস্ট করছে যে হি আনসার দ্য ডাউটার্স, মানে যারা তাকে নিয়ে ডাউট করতেছে তাদের মুখে একটা জবাব দিছে। সে মানে একটা অনেক বড় পারফরমেন্স করে ফেলছে। 110 বলে 77 করছে ভাই, মানে এটা কোনো পারফরমেন্সের জাতি না। যে পিচে 300 করতে হবে, অ্যাটলিস্ট 280 করতে হবে, ওই পিচে একজন 110 বল খেলে 77 করছে। হ্যাঁ, উইকেট পড়ে গেছে, কেউ টিকতে পারতেছে না। তো 177 মানে সে 77 করে কোনো লাভ তো হয় না, লাভের লাভ কিছুই হয়নি। ওই আলটিমেটলি ইভেন্চুয়ালি বাংলাদেশ ফেল শর্ট। সো যখন তারা ইনিংস ক্যারি করতেছিল, স্লো মিডল ওভারে স্লো খেলতেছিল, একদম মানে ডট বলের বন্যা বসায় দিতেছিল, বাংলাদেশ তো মনে হয় 50 ওভার্সের মধ্যে অ্যারাউন্ড 25 ওভার্সের উপরে তারা ডট খেলছে। ক্যান ইউ ইমাজিন? 25 ওভারের উপরে ডট খেলছে, অলমোস্ট 25 ওভার ডট খেলছে তারা। তারপরেও মানে 236 হয়েছে। এটা ডিজাস্টারই বলা যায়, বিকজ এই ধরনের ক্রিকেট কিন্তু এখন ওয়ার্ল্ড ক্রিকেটে হচ্ছে না। ঠিক আছে, যদি 236 আর 240 করতে হয়, যদি বাংলাদেশ এরকম হতো যে 40 ওভারে 240 করে অল আউট হয়ে গেছে, তাও একটা ডিফারেন্ট ছিল, যে অ্যাপ্রোচ ছিল 300 করার। কারণ আমি যেটা বুঝতেছি যে 300 এর নিচে করলে আমি জিততে পারবো না, বা 290 280 না করলে আমি জিততে পারবো না। তো আমি 240 250 এর জন্য দৌড়ে লাভ কি? আমার তো ইভেন্চুয়ালি ম্যাচ জিততে হবে। নাকি আমরা এটা দেখাইতে আসছি যে আমরা 50 ওভার খেলতে পারতেছি? আমরা কি এখনো ওই মিনো টিম? মানে আমরা কোনোভাবে কোয়ালিফাই করছি, এটা আমাদের জন্য একটা লার্নিং পয়েন্ট। ওই ফার্স্ট দ্যাট পয়েন্ট আমরা অনেকদিন থেকে ক্রিকেট খেলতেছি, ওডিআই বলেন, টেস্ট বলেন, টি20 বলেন, আমরা অনেকদিন থেকে খেলতেছি। যখন মিডল ওভারে তারা স্লো খেলতেছিল, যেহেতু আমাদের সিনিয়র প্লেয়াররা দাঁড়াইতেই পারেনি, সিনিয়র প্লেয়াররা যে কেন টিমে আছে, এই ধরনের বিগ ম্যাচে যদি তারা আনসার করতে না পারে, তাহলে কেন আছে টিমে? আর কতদিন খেলবে মাহমুদুল্লাহ, মুশফিক? আর কতদিন খেলবে? আর কতদিন তারা বড় টুর্নামেন্টে মানে যখন টিমের দরকার তখন কতদিন তারা এইভাবে মানে চলে যাবে, আসবে আর যাবে? আর একটা ডেড ম্যাচে মাহমুদুল্লাহ সেঞ্চুরি করে সেলিব্রেট করে, একটা ডেড ম্যাচে যদি মাহমুদুল্লাহর খেলা তো আমরা আগেও দেখছি। ঠিক আছে, হ্যাঁ, সে দুইটা আইসিসি ট্রফিতে সে ভালো খেলছে, হি ইজ এ গুড প্লেয়ার, আমি এটা বলতেছি না, বাট ইটস নট দ্য টাইম। তার টাইম শেষ হয়ে গেছে। ইজ পাস দ্যাট টাইম যেখানে তাকে আরো 10টা ম্যাচ চেক করে একটা ম্যাচে সে রান করবে, 5টা ম্যাচ 10টা ম্যাচ খেলায় সে একটা ম্যাচে রান করবে। হি পাস দ্যাট পয়েন্ট। ওইটা ইয়াংস্টারদের জন্য ওই জায়গাটা, যে তারা লার্নিং কার্ভের মধ্যে দিয়ে যাবে, সে পারফর্ম করবে, নাইলে চলে যাবে টিম থেকে। ইয়াংস্টাররা খেলে এই 5-10 করবে, 5টা 6টা ম্যাচের মধ্যে একটা ম্যাচে রান করবে। এটা ইয়াংস্টারদের জন্য, নট ফর দ্য সিনিয়র গাইজ। সিনিয়র গাইজ নিডস টু পারফর্ম, এরকম মোমেন্টে পারফর্ম করতে হবে। উইনিং তো দূরে থাক, উইনিং এর কথা আমি বাদ দিয়ে দিলাম। নিউজিল্যান্ড ভালো টিম, বাংলাদেশ খুবই খারাপ টিম নিয়ে গেছে এই টুর্নামেন্টে। খুবই খারাপ আসলে টিম না, আমাদের বেঞ্চেও কোনো প্লেয়ার নেই, তো খুবই খারাপ একটা পারফরমেন্স নিয়ে গেছে। এবং সস্তা টাইপের একটা টুর্নামেন্ট বললাম, যেটা বিপিএল খেলে গেছে, যেখান থেকে কোনো বেনিফিট হয় না বাংলাদেশ ক্রিকেটের। না এখান থেকে এতদিনে বিপিএল আয়োজন করে বাংলাদেশ কোনো পাওয়ার হিটার জেনারেট করতে পারছে,
না বাংলাদেশ কোনো মাঠ ছোট করে খেলে কোনো লাভ হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। সো হোয়াটস দ্য পয়েন্ট অফ এই ধরনের টুর্নামেন্টের? প্লাস হচ্ছে বাংলাদেশ আসলেই কোনো পাওয়ার হিটার জেনারেট করতে পারেনি এতদিনে। কারণ যখন নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলী খেলতেছিল, স্লো খেলতেছিল, বিল্ড আপ করতেছিল, তখনও কমেন্টেটররা বারবার বলতেছে, যে কমেন্টেটরই আসছে সেই বারবার বলছে যে বাংলাদেশের পেছনে পাওয়ার হিটার নাই। তো পাওয়ার হিটিং এর কোনো জায়গায় নেই। রিশাদ টুকটাক একটু মারতে পারে, বাট রিশাদ তো আসলে ব্যাটসম্যান নাই। সে ধরেন পিঞ্চিটার টাইপের, সে একটা কেমিও ইনিংস হয়তো 15-20 রানের 25 রানের এটা খেলে যাবে, বা তাও এটা লাকিলি সব ম্যাচে হয়তো পাবেন না। তো বাংলাদেশের পাওয়ার হিটার নাই। সো আমি স্লো খেলে ম্যাচকে একদম ডিপ পেছন পর্যন্ত নিয়ে লাভ নেই। আমার এই রানে হবে, আমি আগে মারলেও এই রানই হবে, পরে মারলেও আমার এই রানই হবে। 230 240 হবে। বাংলাদেশ যে জায়গায় ছিল ওইখান থেকে আসলে 240 করা উচিত হয় না, বাংলাদেশ এটলিস্ট 260 270 করা উচিত ছিল। এনিওয়ে, মিডল ওভারে ধুমধাম উইকেট পড়ে গেছে। জাকের আলী গট দ্য লাইসেন্স টু প্লে স্লো। 47th ওভারে সে সিঙ্গেল নিয়ে তাসকিনকে দিচ্ছে। এই হচ্ছে তাদের ম্যাচ অ্যাওয়ারনেস, এই হচ্ছে তাদের মানে এই গেম প্ল্যান। সে সেট হয়ে গেছে, সে অলরেডি 50 বল খেলে ফেলছে একটা ম্যাচে। সে রেকগনাইজ ব্যাটসম্যান। তাসকিন তো অলরাউন্ডারও না, তাসকিন হচ্ছে বোলার। রিশাদ আউট হওয়ার পরে তাসকিন যখন খেলতেছে, সে সিঙ্গেল নিয়ে তাসকিনকে দিচ্ছে। আরেকটা সিঙ্গেল নিতে যায় সে রান আউট হয়েছে। সিঙ্গেল দিয়ে যদি এত টাফ, কিপারের হাতে সিঙ্গেল নিয়ে তোমাকে স্ট্রাইক নিতে হয়, তাহলে তুমি স্ট্রাইক প্রথম অবস্থায় দিলেই কেন? তুমি সিঙ্গেলের জন্য খেলে কেন? এরকম না যে তার ইন্টেন্ট ছিল 6 মারার, মিস হিট হয়েছে, সে সিঙ্গেল হয়ে গেছে বা নিতে হয়েছে। সে ট্রাই করে নাই, সে সিঙ্গেল নিতেছে, তাসকিনকে দিচ্ছে স্ট্রাইক। এই হচ্ছে আমাদের অবস্থা। পাকিস্তানের জন্য বেশি হার্ট ব্রেকিং বাংলাদেশ থেকে। পাকিস্তান ভাবছিল যদি কোনোভাবে বাংলাদেশ নিউজিল্যান্ডকে ধরে ফেলে আর বড় একটা রান রেট পাকিস্তান বাংলাদেশের সাথে দিয়ে বাংলাদেশকে বিগ ডিফিট করে তারা কোনোভাবে যদি সেমিফাইনালে যেতে পারে, যেটা পসিবল ছিল না। আসলে পাকিস্তানের অবস্থা আরো খারাপ। এনিওয়ে, বোলাররা এজ ইউজুয়াল ভালো বোলিং করছে। এই এত অল্প রানে আসলে র্যাপ আপ করা অনেক ডিফিকাল্ট। তার একটা সময় 50 রানের ভেতরে 50 রানে আমরা 3 উইকেট ফালাই দিছি। এক সময় মনে হয়েছিল যে আমরা হয়তো আর টাফ করে ফেলবো নিউজিল্যান্ডের জন্য, বাট রচিন রবীন্দ্র প্লেড এক্সেপশনাল ইনিংস। সে কোনো ডটই দেয় নাই, ওর বাউন্ডারি এভরি সিঙ্গেল ওর এক ওভার পরে এসে বাউন্ডারি পাচ্ছে, একদম ইজি খেলছে। হ্যাঁ, লাস্টের 2 উইকেট পড়লেও মানে খেলাটা একদম ইজি ছিল। এমন একটা পজিশনে চলে গেছে যেখান থেকে নিউজিল্যান্ড হারার কোনো আর সুযোগ নেই। তো ক্রেডিট গোস টু রচিন রবীন্দ্র এজ ওয়েল। অনেকদিন পরে সে ব্যাক করছে। পাকিস্তানের সিরিজে সে ইনজুর্ড হয়, মাথায় বল পরে ক্যাচ নিতে যায়, ওখান থেকে এসে ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি। এটা বিগ থিং, নিউজিল্যান্ডের জন্য বিগ ব্লেসিং এটা, কারণ তারা ইন্ডিয়ার সাথে নেক্সট ম্যাচ এবং তারা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলতেছে। সো এটাও তাদের জন্য মানে রচিন রবীন্দ্রের ইনক্লুশনটা অনেক বড় অ্যাডভান্টেজ। প্লাস বাংলাদেশের সাথে যেভাবে সে খেলছে দায়িত্ব নিয়ে 3 উইকেট পরে যাওয়ার পরেও, which is great. আর টম লথান তো অলরেডি মানে সে অলরেডি ফর্মে আসেই, প্রথম ম্যাচে সেঞ্চুরি, পরের ম্যাচে 50। সো ওভারঅল নিউজিল্যান্ডের জন্য ইটস এ বিগ ব্লেসিং। এবার তারা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। ইটস এ গুড টিম। আর বাংলাদেশ যেভাবে ব্রেসওয়েলকে খেলছে, মানে মনে হয়েছে ব্রেসওয়েল না মোতায়া মোরালি যখন বোলিং করতেছে, অথবা সাকলাইন মুস্তাক তার পিক টাইমে বোলিং করতেছে, মানে খেলতেই পারতেছে না অফ স্পিনার, এরকম একটা অবস্থা। সো ওভারঅল ভেরি ডিজাস্টারাস পারফরমেন্স। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এখন তো একটু ফ্রি হ্যান্ডে আছে ক্রিকেট বোর্ড, মানে কারো কোনো ইনফ্লুয়েন্স নাই, সবাই ফ্রিলি এদিক ওদিকে মুভ করতেছে। রাদার দেন মেস ইট আপ, একটা ভালো টিম বিল্ড আপ করুক, নতুন প্লেয়ারদের নিয়ে আসুক, নতুন কোচিং স্টাফ নিয়ে আসুক, কাজ করুক এটা নিয়ে, ওয়ার্ক ফর 2026 ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ট্রাই টু give chance as much as possible to the potential guys. নাহিদের ইনক্লুশনটা আমার খুবই পছন্দ হয়েছে। সে কুইক বোলার, আমাদের উচিত যে কুইক বোলারদের অপরচুনিটি দেওয়া বেশি বেশি করে, এবং এই ধরনের বড় টুর্নামেন্টে এরা এক্সপিরিয়েন্স গেইন করবে বড় ব্যাটসম্যানদের এগেইনস্টে বোলিং করে। হি ডিড ওয়েল, ভালো বোলিং করছে সে, এবং তার কুইকটাকে এপ্রিসিয়েট করা উচিত এবং আরো বেশি এনকারেজ করা উচিত যাতে কুইক বোলারগুলো আসে। বিকজ এই ধরনের ফ্ল্যাট উইকেটে বা এশিয়ান কন্ডিশনে আপনাকে যদি সুইং না পান, আপনার কুইকই আপনাকে কাজে লাগবে। যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আই থিঙ্ক ভালো কোচ পাইলে হি উইল ডু ওয়েল। বোলিং অ্যাকশন টেকশন অনেক ভালো তার। সো আই এম নট ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য বোলিং এফার্ট। বোলিং এফার্ট ওয়াজ ভেরি গুড, ভালো বোলিং করছে, বাট
যে জিনিসটা আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যে এই ম্যাচের পরে শান্ত তার ফেসবুক প্রোফাইলে এসে তার প্লেয়ার স্টান চালাইতেছে যে হি ইজ ব্যাক, যে সে তার ডাউটারদের জবাব দিছে অনেকদিন পরে সে মানে ওয়ার্ল্ড কাপ জিতে ফেলছে মনে হয়, নাকি বিরাট কোহলির মতো যে সেঞ্চুরি করে ম্যাচকে জিতায় ফেলছে, 110 বলে 77 করছে। তো এই ধরনের ফালতু অ্যাক্টিভিটি, এই ধরনের স্টানবাজি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পাকিস্তান আর এই পাকিস্তানের মতো এরকম যে বাবর আজম কিং এই ধরনের মেন্টালিটি যেন আমাদের মধ্যে ক্রিয়েট না হয়। এক সময় একটা এইরকম মেন্টালিটি সাকিবকে নিয়েও ক্রিয়েট করা হয়েছে। সো সাকিব আলটিমেটলি কিন্তু ওইখান থেকে তার ব্যাটিং ফল করছে এবং সে কিন্তু ওইখান থেকে তার ডিক্লাইন শুরু হয়েছে যখন তার স্টান প্রমোশনাল অ্যাক্টিভিটিগুলো বেশি বেড়ে গেছে। এনিওয়ে, সাকিবকে আমরা এই টুর্নামেন্টে মিস করতেছি, ভেরি আনফরচুনেট যে এই কোনো এই যে ধরনের সার্কামস্টেন্সেসে বা তার নিষেধাজ্ঞার জন্য আমরা তাকে পাচ্ছি না, ওই জায়গাটা এখনো ফিল আপ হচ্ছে না, মেবি ওই জায়গাটা কাভার করতে পারতেছে না। প্লাস হচ্ছে মেবি এমনি টিমের ইনক্লুশন সাকিব থাকলে ওটা দুইটা অলরাউন্ডার আমরা পাইতাম। এনিওয়ে, কালকে বাংলাদেশের জন্য বিগ ম্যাচ, এইটাই হচ্ছে অ্যাচিভমেন্ট বাংলাদেশের, যদি বাংলাদেশে এই ম্যাচে পাকিস্তানকে হারায় আসতে পারে দেশে। আজকে সাউথ আফ্রিকায় অস্ট্রেলিয়ার ম্যাচটা ড্র হয়ে যায়, সো এইটা ইংল্যান্ডের জন্য একটা বলা যায় একটু সেটব্যাক, বিকজ যদি ইংল্যান্ড সাউথ আফ্রিকা এখানে হেরে যেত বা অস্ট্রেলিয়া হারতো তাহলে একটা অপরচুনিটি ছিল ইংল্যান্ডের, এখন অপরচুনিটি আছে, ইংল্যান্ডের দুইটা ম্যাচই জিততে হবে। সো দ্যাটস অ্যাবাউট অল। কালকে দুইটা ম্যাচই আছে ইংল্যান্ড এবং বাংলাদেশের দুইটা ম্যাচ। এনিওয়ে, আমার মনে হয় যে কালকের ম্যাচটা ইন্টারেস্টিং হবে বাংলাদেশের জন্য। ইংল্যান্ড এবং আফগানিস্তানের ম্যাচ আছে আর বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ। বাংলাদেশের এইটাই অ্যাচিভমেন্ট। আমি রিয়েলি হোপিং যে পাকিস্তানকে এখানে পাকিস্তানকে এটলিস্ট হারায় বাংলাদেশের জন্য দেশে আসে। তো ইট উইল বি লিটল বিট অফ প্রাউড মোমেন্ট ফর আস। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে আবার হারানো, একবার তো অলরেডি টেস্ট সিরিজ আমরা হারাইছি এবছর, গত বছর। সো রিয়েলি হোপিং যে boys will do their 100% and put all the effort, especially batting unit, put all the effort, make score run or chase a big score and win and come back as a proud unit at least for this time, and prepared for 2026 World Cup. ভালো কোচিং স্টাফ নিয়ে আসুক, ভালো কাজ করুক, এই ইয়াং প্রসপেক্টিভ প্লেয়ারদের নিয়ে, সিনিয়র প্লেয়ারদের ছেড়ে দিক আস্তে আস্তে, আর টেস্টে রাখুক, ওডিআইতে ছেড়ে দিক, ওডিআইয়ের জন্য নতুন টিম রেডি করা উচিত। অ্যান্ড লেটস সি কালকে কি হয়, এবং আই এম রিয়েলি হোপিং যে কালকে পাকিস্তানকে আমরা ধরে ফেলব। অ্যান্ড টিল দেন ভালো থাকেন সবাই, কালকে কথা হবে আবার পাকিস্তানের ম্যাচে পরে, ইনশাল্লাহ আমরা জিতবো এই ম্যাচ। বাই।